আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন এ সপ্তাহের বিশ্ব অনুষ্ঠানে। আমি হাসানুল করিম পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ চমকপ্রদ সব সংবাদ, তথ্য ও ঘটনাবলী দিয়ে সাজানো এই আয়োজনের শুরুতেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নেয়ার প্রত্যয় দেশটির সেনাবাহিনীর। হরমুজ প্রণালীতে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর সুরক্ষায় যুদ্ধজাহাজ পাঠাতে মিত্র দেশগুলোর প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান। এ যুদ্ধ তাদের নয়, তারা এ যুদ্ধে জড়াবে না বলছে ইউরোপ। ইরান যুদ্ধের বিরোধিতা করে ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তা জো কেন্টের পদত্যাগ, ট্রাম্পকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় 400 জন নিহত, দাবি তালেবানের। কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 66, শুধুমাত্র নাইরোবিতে বন্যায় 33 জনের প্রাণহানি। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্নো রাজ্যে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 23 জন নিহত, আহত 108। 98তম অস্কারে সেরা চলচ্চিত্র সহ 6টি বিষয়ে সেরার সম্মান পেল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেরা চলচ্চিত্রকার পল টমাস অ্যান্ডারসন। দর্শক, শিরোনামের পর এবার চলুন এ সপ্তাহের উল্লেখযোগ্য মূল ঘটনা প্রবাহে চোখ রাখি। ইরানের বিরুদ্ধে অব্যাহত হুমকির পর কিছুটা সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন বলে জানিয়েছেন তিনি। তবে এমন এক সময় তিনি একথা বললেন যখন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানো হচ্ছে। পাশাপাশি ইরানের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি কোনো যুদ্ধবিরতি চাই না। যখন আপনি আক্ষরিক অর্থেই প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে চাচ্ছেন, তখন আপনি যুদ্ধবিরতি চাইবেন না। যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে আমাদের মহান সামরিক চেষ্টা গুটিয়ে নেওয়ার কথা আমরা বিবেচনা করছি। এমন এক সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলেন যখন ওই অঞ্চলে স্থল অভিযানে পারদর্শী আরও 3টি মার্কিন উভচর জাহাজ এবং প্রায় 2500 মেরিন সেনা পাঠানোর খবর পাওয়া যাচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের খার্ক দ্বীপ দখল বা অবরোধ করার বিষয়টিও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর উদ্দেশ্য হল তেহরানকে হরমুজ প্রণালী আবার খুলে দিতে বাধ্য করা। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এদিকে যুদ্ধের 4র্থ সপ্তাহে এসেও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এই হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আরাদ শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। সবশেষ তথ্য অনুযায়ী এই হামলায় মোট 59 জন আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ সামরিক ঘাঁটি নিশানা করে 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই ঘটনা চলমান যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং কৌশলগত ভূরাজনৈতিক প্রভাব সামনে এনেছে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়ে, অন্য ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। এরপরেও ইরানের এই হামলার প্রচেষ্টা ঝুঁকির মানচিত্র বদলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। দিয়েগো গার্সিয়া যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবাল দ্বীপ।
ইরান থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় ৪,০০০ কিলোমিটার। অথচ ইরান এতদিন দাবি করে আসছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২,০০০ কিলোমিটার। যদি ইরান সত্যিই তাদের ঘোষিত সীমার দ্বিগুণ দূরত্বে হামলার চেষ্টা করে থাকে, তাহলে এর মানে হলো দেশটির এমন কিছু অপ্রকাশিত সক্ষমতা রয়েছে যা বিশ্ব এখনও জানে না। তাছাড়া ইসরায়েলের বেনগুনিয়ান বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কার ও রিফুয়েলিং উড়োজাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে মধ্য ইসরায়েলেও। এছাড়া ইরানের আকাশসীমায় ইসরায়েলি যুদ্ধ বিমানকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে নিশানা করা হয়েছিল বলে স্বীকার করেছে তেল আবিব। এদিকে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ায় ভারত সহ এশিয়ার অন্য দেশগুলো আবারও ইরানি তেল কেনার পরিকল্পনা করছে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মেটাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নেয়ার পর শনিবার ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। ভারতের ৩টি রিফাইনারি সূত্র জানিয়েছে তারা ইরানি তেল কিনতে প্রস্তুত এবং এ বিষয়ে সরকারের নির্দেশনা ও পেমেন্ট পদ্ধতির মতো বিষয় নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে স্পষ্ট বার্তার অপেক্ষায় রয়েছে। এশিয়ার অন্য রিফাইনারিগুলো ইরানি তেল কেনার আইনি ও কারিগরি দিক যাচাই করে দেখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট শুক্রবার জানান, ট্রাম্প প্রশাসন সমুদ্রে থাকা ইরানি তেল কেনার উপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির সেনাবাহিনী প্রধান আমির হাতামি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, গত সোমবার রাতে ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে এবং তাঁর ডেপুটি আলী রেজা বায়াতো নিহত হয়েছেন। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-কে ইরান জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। IAEA প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ২ সপ্তাহের বেশি সময় আগে তারা ইরানে যে হামলা শুরু করেছে তার অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও আরও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরান সরকার মঙ্গলবার লারিজানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। লারিজানি যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ছিলেন, সেই সংস্থা জানিয়েছে, গত সোমবার রাতে ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে এবং তার ডেপুটি আলী রেজা বায়াতো নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানি হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সর্বজ্যেষ্ঠ ব্যক্তি। ইসরায়েল জানিয়েছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এগুলো মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকায় ছড়িয়ে যায়, যা ঠেকানো বেশ কঠিন। এদিকে গতকাল রাতে জনবহুল তেল আবিবে ইরানের চালানো ক্লাস্টার বোমা হামলায় ২ জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে। এর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এক বিবৃতিতে আমির হাতামি বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য। এদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, শহীদ আলী লারিজানি ও তাঁর সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সে আহ্বানে সাড়া দিচ্ছে না যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা। ইউরোপ বলছে, এ যুদ্ধ তাদের নয়, তারা এ যুদ্ধে জড়াবে না। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ ইতোমধ্যে ৩য় সপ্তাহে প্রবেশ করেছে। এখন পর্যন্ত এ যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জ্বালানি তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নৌপথ হরমুজ প্রণালী মূলত বন্ধ অবস্থায় আছে।
ইরান ড্রোন ও নৌ মাইন ব্যবহার করে এই জলপথ কার্যত বন্ধ করে দিয়েছে। এতে জ্বালানি মূল্য বৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে। এ পথ দিয়ে বিশ্বের 20% তেল ও তরলায়িত প্রাকৃতিক গ্যাস এলপিজি সরবরাহ করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে সোমবার একাধিক মিত্র দেশ ট্রাম্পের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে। ইরানে চলমান যুদ্ধ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপর অর্থনৈতিক চাপ তৈরি করেছে। জার্মানি, স্পেন, ইতালি সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ বলেছে হরমুজ প্রণালী সচল করতে যুদ্ধজাহাজ পাঠানোর তাৎক্ষণিক কোনো পরিকল্পনা তাদের নেই। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্টস বার্লিনে বলেছেন, মৌলিক আইন অনুযায়ী জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর পক্ষ থেকে যে অনুমোদন দরকার তা তাদের কাছে নেই। ফ্রেডরিখ মের্টসের দাবি, যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন ও ইসরায়েল জার্মানির সঙ্গে পরামর্শ করেনি। সোমবার ইউরোপের বেশ কয়েকজন নেতা ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন এই যুদ্ধ বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিলেও ইউরোপীয় অনেক নেতা তাঁদের দেশের নৌবাহিনীকে বিপদের মুখে হরমুজ প্রণালীতে পাঠাতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে। গত রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তেল, গ্যাস ও সারবাহী ট্যাঙ্কারগুলোর জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার প্রচেষ্টায় ইউরোপীয় দেশগুলো যোগ না দিলে তা ন্যাটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে। ইউরোপীয় কর্মকর্তারা বলছেন ঠিক উল্টো কথা। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস সোমবার বলেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি। তিনি বলেন, জার্মানি কূটনৈতিক সমাধান চায়। আর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের নৌবাহিনী পূর্ব ভূমধ্য সাগরে অবস্থান করছে, তবে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তারা রক্ষণাত্মক অবস্থায় থাকবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর দেশ ইরানের সঙ্গে বিস্তৃত এই যুদ্ধে জড়াবে না। ট্রাম্পের মন্তব্য সরাসরি উল্লেখ না করে স্টারমার বলেন, আমার নেতৃত্বের লক্ষ্য হল ব্রিটিশ স্বার্থে অটল থাকা, যত চাপই আসুক না কেন। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী আবার খুলে দিতে সম্মিলিতভাবে কি করা যায় সে বিষয়ে যুক্তরাজ্যের কর্মকর্তারা ইউরোপীয় অংশীদার সহ সব মিত্রদের সঙ্গে কাজ করছেন। ইউরোপীয় নেতাদের মধ্যে 2003 সালের ইরাক যুদ্ধের স্মৃতিও কাজ করছে। বিশ্ব নেতারা মনে রেখেছেন কিভাবে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জেদ এবং ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকে হামলা চালানো হয়েছিল। সেটি ছিল একটি ব্যয়বহুল ভুল। ইরান যুদ্ধের বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তা জো কেন্ট পদত্যাগ করেছেন। ওই কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে পোস্ট করা একটি চিঠিতে লিখেছেন, ইরানের দিক থেকে যুক্তরাষ্ট্রের কোনো তাৎক্ষণিক হুমকি নেই। ইরান যুদ্ধের বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তা জো কেন্ট পদত্যাগ করেছেন। ওই কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে পোস্ট করা একটি চিঠিতে লিখেছেন, ইরানের দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই। জো কেন্ট দাবি করেছেন, ইসরায়েল এবং সে দেশের প্রভাবশালী মার্কিন লবিস্টদের চাপে ট্রাম্প প্রশাসন এ যুদ্ধ শুরু করেছে। ৪৫ বছর বয়সী জো কেন্ট মার্কিন স্পেশাল ফোর্সেস এবং সিআইএর একজন অভিজ্ঞ সদস্য। ২০১৯ সালে সিরিয়ায় এক আত্মঘাতী বোমা হামলায় তাঁর স্ত্রী নৌবাহিনীর টেকনিশিয়ান শ্যানন কেন্ট নিহত হয়েছিলেন। এছাড়া কেন্ট অভিযোগ করেছেন, উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা এবং প্রভাবশালী মার্কিন সাংবাদিকেরা ভুল তথ্য ছড়িয়েছেন, যা ট্রাম্পকে তার আমেরিকা ফার্স্ট নীতি থেকে বিচ্যুত হতে বাধ্য করেছে। চিঠিতে কেন্ট আরও লিখেছেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি, প্রতারণার মাধ্যমে ট্রাম্পকে এই বিশ্বাস করানোর জন্য বারবার মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। কেন্ট লেখেন, পরবর্তী প্রজন্মকে এমন এক যুদ্ধে লড়তে এবং মরতে পাঠাতে পারি না যে যুদ্ধ আমেরিকার জনগণের কোনো কল্যাণে আসবে না এবং আমেরিকানদের জীবনদানের কোনো ন্যায্যতাও এতে নেই। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে কেন্ট লেখেন, এখন সাহসী পদক্ষেপ নেওয়ার সময়। আপনি চাইলে বর্তমান পথ থেকে সরে এসে আমাদের জাতির জন্য এক নতুন পথ তৈরি করতে পারেন, নতুবা আমাদের আরও পতন এবং বিশৃঙ্খলার দিকে
ঠেলে দিতে পারেন। সব ক্ষমতা এখন আপনার হাতে। সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত 400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। কাবুলে মাদকাসক্তদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্রে এ হামলা চালানো হয়, তবে পাকিস্তান তাদের এ দাবি অস্বীকার করেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার বিমান হামলায় অন্তত 400 মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। তারা দাবি করেছে স্থানীয় সময় রাত 9টা নাগাদ কাবুলে মাদকাসক্তদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্রে এ হামলা চালানো হয়েছে, তবে পাকিস্তান তাদের এ দাবি অস্বীকার করেছে। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, হামলায় অন্তত 400 মানুষের মৃত্যু হয়েছে। তিনি বলেন, স্থানীয় সময় রাত 9টা নাগাদ ওমর এরিকসন ট্রিটমেন্ট হাসপাতালে এই হামলা চালানো হয়। ফিতরাত তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, 2000 শয্যা বিশিষ্ট হাসপাতালটির বড় অংশই বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। তালেবান সরকারের উপমুখপাত্র বলেছেন, হামলায় 400 মানুষের মৃত্যুর পাশাপাশি আরও প্রায় 250 জন আহত হন। হামলায় আক্রান্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি রাজধানী কাবুলের 9 নম্বর ডিস্ট্রিক্টের অন্তর্গত। কাবুল জালালাবাদ মহাসড়কের ও হাদখিল নামক এলাকায় অবস্থিত। আফগান সরকারের অন্যতম প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, পাকিস্তানি সামরিক শাসক গোষ্ঠী আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে তারা নিশানা করেছে। এতে অনেক বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন, যাদের বেশিরভাগই মাদকাসক্তি থেকে নিরাময় পেতে চিকিৎসা নিচ্ছিলেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে তথ্য বিকৃত করে উপস্থাপন করেছে আফগান তালেবান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সোমবার দিবাগত মধ্যরাতে এক পোস্টে ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তান কাবুল ও নানগারহারে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী সহায়তা অবকাঠামো নিশানা করে হামলা চালিয়েছিল, যার মধ্যে ছিল প্রযুক্তিগত সরঞ্জাম, সংরক্ষণাগার ও গোলাবারুদের গুদাম। আফগান তালেবান ও পাকিস্তানি তালেবান জঙ্গিরা পাকিস্তানের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করছিল। এক্স পোস্টে আরও দাবি করা হয়, পাকিস্তানের লক্ষ্যবস্তু নির্ভুল এবং সতর্কতার সঙ্গে নির্বাচিত করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি না হয়। এখন সেটিকে মাদক পুনর্বাসন কেন্দ্র হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে মানুষের আবেগকে কাজে লাগানো যায়। এর পেছনে রয়েছে সীমান্তে সন্ত্রাসের অবৈধ সহায়তাকে আড়াল করার চেষ্টা। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান একসময় ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু গত মাস থেকে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত মাসে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি ছিল, জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে তারা ওই হামলা চালিয়েছিল। আফগানিস্তান ওই বিমান হামলাগুলোকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে এবং পাল্টা হামলা চালায়। কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় গত এক সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে 66 জনে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ একথা জানিয়েছে। শুধুমাত্র রাজধানী নাইরোবিতে বন্যায় 33 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেনিয়ায় ভারী বৃষ্টির পর সৃষ্ট বন্যায় আরও 4 জনের মৃত্যু হয়েছে, দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। এতে গত এক সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে 66 জনে দাঁড়িয়েছে। রাজধানী নাইরোবিতে গত রোববার রাতভর ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে, তবে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কেনিয়া রেড ক্রস বলেছে, নাইরোবিতে পানির স্তর বাড়তে থাকায় একটি মিনি বাস ট্যাক্সি আটকে পড়লে সেখান থেকে 11 জনকে উদ্ধার করা হয়। একই সময়ে বন্যা কবলিত একটি বাড়ি থেকে 2 শিশুকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে ভারী বর্ষণের কারণে নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে অনেক বাড়ি তলিয়ে যায় এবং সড়ক, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়। এদিকে নাইরোবিতে কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর কিছু সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। গত শনিবার ভারী বৃষ্টির পর কয়েকটি স্কুলও পানিতে তলিয়ে গেছে। কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বন্যার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। কর্তৃপক্ষ নিচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে 2000-এরও বেশি মানুষ আশ্রয়ের খোঁজে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। পুলিশ বলেছে, মুষলধারে বৃষ্টি এবং ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে। ওইসব এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। শুধু রাজধানী নাইরোবিতেই মারা গেছেন 33 জন। শহরটিতে বন্যা দেখা দেওয়ার একটি অন্যতম কারণ হল সেখানকার দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা।
পাশাপাশি নিয়ন্ত্রণহীন নগরায়নের কারণে বিভিন্ন নদী ও জলপথে প্রতিবন্ধকতা তৈরি হয়, বন্যার ঝুঁকি বেড়েছে। এই বন্যার প্রভাব শুধু কেনিয়াতেই সীমাবদ্ধ নেই। প্রতিবেশী দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসের কারণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যার পেছনে অনেক কারণ কাজ করে, তবে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতর বায়ুমণ্ডল চরম মাত্রার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহ কবলিত বর্নো রাজ্যে একাধিক আত্মঘাতী বোমা হামলায় অন্তত 23 জন নিহত ও 108 জন আহত হয়েছেন। রাজ্যটির পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বর্নোর রাজধানী মাইদুগুরিতে এসব হামলার ঘটনা ঘটে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহ কবলিত বর্নো রাজ্যে একাধিক আত্মঘাতী বোমা হামলায় অন্তত 23 জন নিহত ও 108 জন আহত হয়েছেন। রাজ্যটির পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বর্নোর রাজধানী মাইদুগুরিতে এসব হামলার ঘটনা ঘটে। বর্নো গত 17 বছর ধরে নাইজেরিয়ায় বিদ্রোহের কেন্দ্র হয়ে আছে। এ সময়ে হাজারো মানুষের মৃত্যুর পাশাপাশি 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সোমবার 2 নিরাপত্তা কর্মকর্তা ও মাইদুগুরির 3 বাসিন্দা জানান, শহরের কেন্দ্রস্থলে এক পোস্ট অফিসে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর পরপরই নিকটবর্তী জনপ্রিয় সোমবারের বাজারে আরেকটি বিস্ফোরণ ঘটে। এরপর সন্ধ্যার আগে মাইদুগুরি টিচিং হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আরেকটি এবং পূর্বাংশের কেলেরি এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে। 2026 সালের অস্কারে সেরা চলচ্চিত্র সহ 6টি বিষয়ে সেরার সম্মান পেল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। 1990 সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পল টমাস অ্যান্ডারসন। এর আগে ছবিটির জন্য সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন তিনি। 2026 সালে অস্কারে সেরা চলচ্চিত্র সহ 6টি বিষয়ে সেরার সম্মান পেল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। 1990 সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পল টমাস অ্যান্ডারসন, যার সঙ্গে এ সময়ের যুক্তরাষ্ট্রের বাস্তবতার মিল পাওয়া যায়। The Oscar goes to One Battle After Another. বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গদের আধিপত্য এসবই উঠে এসেছে এই চলচ্চিত্রে। তবে বিষয় গুরুগম্ভীর হলেও বিনোদনের মেজাজে সিনেমাটি বানিয়েছেন টমাস অ্যান্ডারসন। এর আগেও ছবিটির জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন তিনি। What a night. You guys, let's have a martini. This is pretty amazing. Cheers. Thank you very much. Thank you. Thank you. 2026 সালে অস্কারে আন্তর্জাতিক সিনেমা নির্বাচিত হয়েছে সেন্টিমেন্টাল ভ্যালু। নরওয়ের নির্মাতা ইয়োকিম ট্রিয়ারের ফ্যামিলি ড্রামা সিনেমাটি জিতল সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার। Do nosso agente secreto. And the Oscar goes to Michael B. Jordan. সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মাইকেল বি জর্ডান। রায়ান কুগলারের আলোচিত হরর মুভি সিনার্সে দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। তাছাড়া এবার সেরা চিত্রগ্রহণের পুরস্কারও গেল সিনার্সের ঘরে। Jessie Buckley, Hamnet. এদিকে সেরা অভিনেত্রীর অস্কার জিতলেন জেসি বাকলি। গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস, বাফটা, অ্যাক্টর অ্যাওয়ার্ডসের পর অনুমিতভাবেই অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জেসি বাকলি। ক্লোই ঝাওয়ের হেমনেট সিনেমার জন্য এই পুরস্কার পেলেন এই আইরিশ তারকা। Thank you for recognizing me in this role. This is the greatest honor. I can't even believe it. Gurv Mila Mila Mahagut Sloan. And the Oscar goes to Golden.
গত বছর মুক্তির পর নেটফ্লিক্সের আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল সিনেমা কেপ অফ ডেমন হান্টার্সের গান গোল্ডেন অনুমিতভাবেই জিতল পুরস্কার। Best Original Song. This is the first Oscar win and nomination for each of the songwriting team. It's an evolution, you know, and I was still making. সেরা সম্পাদনার পুরস্কার জিতল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। That was probably the last sequence to be lost. And the Oscar goes to Sinners. সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কার জিতল সিনার্স। Amazing re-recording mixers. সেরা সাউন্ডের জন্য পুরস্কার পেয়েছে F1। Sounds and we are orchestrating them, or I like to believe we're orchestrating them into this film soundtrack. Mr. Nobody Against Putin, David Borenstein, Pavel Talankin, Hella Faber, and Alžbeta Karaskova. Mr. Nobody Against Putin, David Borenstein. 2026 সালের অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতল মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন। This is the first Oscar win and nomination for সেরা ভিজুয়াল ইফেক্টসের পুরস্কার জিতল জেমস ক্যামেরনের অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। One Battle After Another, Adam Sandler, Sarah Murphy and Paul Thomas Anderson. সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য এবার অস্কার পুরস্কার জিতেছে রায়ান কুগলারের সিনেমা সিনার্স। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন সন পেন। পল টমাস অ্যান্ডারসনের ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমায় কর্নেলের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা মেকআপ ও হেয়ার স্টাইলের জন্য অস্কার পুরস্কার জিতল গিয়ের্মো দেল তোরের ফ্র্যাঙ্কস্টাইন। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতল দ্য গার্লস হু ক্রাইড পার্লস। সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতল কেপ অফ ডেমন হান্টার্স। গত বছর নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক আলোচিত হয় মিউজিক্যাল সিনেমাটি, করেছিল ভিউর রেকর্ড। Amy Madigan, Weapons. এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অ্যামি মুলিগান। গত বছরের আলোচিত হরর সিনেমা ওয়েপেন্সের জন্য পুরস্কার পেলেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।